ঈদ মোবারক। আনসাং স্টারসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এটি নিউজ যারা দেখেন তারা নিশ্চয়ই জানেন আমাদের ঈদের এই আয়োজন কুড়িয়ে পাওয়া সুর। আমরা ২৪ ঘন্টার খবরের চ্যানেল। আমরা খবর খুঁজতে গিয়ে খুঁজে পাই অসাধারণ সব গল্প, অসাধারণ সব মানুষ, অসাধারণ সব প্রতিভা। সবসময় তো সবাই খবর হয়ে ওঠেন না, কিন্তু কেউ কেউ কারো কারো বিশেষ প্রতিভা দিয়ে খবর হয়ে ওঠেন। সুতরাং ঠিক ঈদের আয়োজনে খবর পরিবেশন করে তাদের এই অসাধারণ প্রতিভার কথা বলতে চাই না, বলতে চাই একটু আনন্দ, একটু আয়োজন, একটু সুর, একটু তাল, একটু লয়। তারই আমাদের আয়োজন আনসাং স্টার্স। গতকাল আমরা শুরু করেছি। এটি একটি ধারাবাহিক আয়োজন। ধারাবাহিক বলতে বোঝাতে চাই যে ঈদের দিন, ঈদের পরের দিন এবং তারপরের দিন, পরপর ৩ দিন আয়োজন। আর যদি আরও বেশি ধারাবাহিকতার হিসেব করি তাহলে আমরা গত ৬ বছর ধরে এই আয়োজন করছি। দর্শক, আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। আপনারা যারা ভালোবাসেন আমাদের এই চ্যানেলটিকে এবং এই আয়োজনটিকে। আমরা অনেক ফোন পাই, অনেক অনুরোধ পাই, অনেক আপনাদের কাছে আশীর্বাদ পাই এই আয়োজনটি করবার জন্য, যেন আমরা এই আয়োজনটি করি এবং এটা ধারাবাহিকতা অব্যাহত রাখি। আপনাদেরই ডাকে সাড়া দিয়ে আমরা এই ২৪ ঘন্টার খবরের চ্যানেলে একটু অন্যরকম সাহস, অন্যরকম চ্যালেঞ্জ নিয়ে হাজির হই আনসাং স্টারসে। যাই হোক, কথা বাড়াবো না, একবার একটু দেখে নিই কে কে ছিলেন, কি কি করেছেন। তারপর যাচ্ছি আজকের আয়োজনের প্রথম শিল্পীর কাছে, দেখব গতকাল কারা ছিলেন। আমার জামাই ধান বায়ে হরিং ডানার মাঠে লো, হরিং ডানার মাঠে সোনা দেহে ঘামে ঝরে, সোনা দেহে ঘামে ঝরে, দেখা পরাণ ফাটে লো। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি। কষ্ট কইরা কুষ্টার বোঝা হাটে নিয়ে গেল, বেচা না হইল কুষ্টা বাড়ি ফিরে আনলো, বাইরে দেরি করে যাওয়ার জন্য সদাই হইল না। আহারে চদরুদ্দির মা, নাতি খাতি বেলা গেল, শুতে পারলাম না। কপালের নাম গোপাল চন্দ্র, কপালের নাম ধুয়ে গোবরে, সকলি কপালে করে মন, সকলি কপালে করে। দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজিব, আমি সইপা দিব আমার মন প্রাণ, আমি সইপা দিব আমার মন প্রাণ। তুমি কোন বাদেশে রইলা রে দয়াল চাঁদ। আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, আনসাং স্টারসে আজকে অনেকেই গান করবেন। প্রথমে যার কাছ থেকে আমরা শুনবো তিনি রবিউল হাসান। রবিউল হাসান এসছেন যশোর থেকে। যশোরে আমার সহকর্মী শাহানারা বেগম, শাহানারা আপা তার খোঁজ দিয়েছেন আমাদের কাছে, এবং তারপরে যথারীতি যেই আয়োজন, যেই ফর্মালিটিস আছে সেগুলো সব কিছু পূরণ করে রবিউল ভাই আমাদের সঙ্গে আজকে এই মঞ্চে গাইবেন। রবিউল ভাইয়ের কাছ থেকে শুনি তার অসাধারণ গল্প, অসাধারণ গান। রবিউল ভাই কেমন আছেন?
জি ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, খুব ভালো। খুবই সুন্দর দেখাচ্ছে আপনাকে, হ্যাঁ? সবই তো আপনাদের দোয়া। আপনারা তো সাজিয়ে গুজিয়ে দিয়েছেন আমাকে। আচ্ছা, ২ দিন ধরে প্র্যাকটিস করছেন। আমি আপনাদের প্র্যাকটিসের মধ্যেও বারবার গিয়ে গল্প করছিলাম এবং আপনার এত সুন্দর, সুন্দর গল্প আমার একটু দর্শকদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করছে। মনে হচ্ছে যে আপনি আমাকে যা, যা বলছেন সেটা যদি পুরোটা আমি শোনাতে পারতাম। অনেক অসাধারণ গল্প, অসাধারণ মানুষ আপনি। আম ওই যে রং মিস্ত্রির কাজ করেন, ফার্নিচারের রঙের কাজ করেন। জি। তারপরে আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম আর কিছু কেন প্র্যাকটিস করেন নাই? কি জানি বলছিলেন আমারে? একটু বলে দেন। আমি বলছি যে আসলে আমি খুবই গরিবের সন্তান। আমার ফ্যামিলিতে আমার আব্বু-আম্মু, আমি, আমার ভাইয়া আছে। আর মানে আমার ফ্যামিলিতে আমি আর আমার ভাই ইনকাম করি আরকি। আর আমি বার্নিশের কাজ করি অভয়নগর, জয়সন, নোয়াপাড়া। আর এর আগে আমার ভাইয়া ওই জায়গায় আসছিল, কাজ করত। তো সেখান থেকে ভাইয়া চলে গেছে, আমি ওই জায়গায় কাজ করি। আর ওই জায়গার যে আমার ফার্নিচার দোকানের ম্যানেজার, ওনার নাম হলো মোহাম্মদ সোহাগ রানা। উনি খুবই ভালো, মানে এত ভালো যে কিভাবে বুঝাবো আমি। এ কথার কারণে আর ভাষা- অন্য কিছু আম চেষ্টা করতে ইচ্ছা করে নাই, তাই না? জি জি আপনার মতো তরুণ যারা তারা এই আজকে এখন এইটা করে, কালকে ওইটা করে, পরশু ওইটা করে অস্থির থাকে। হ্যাঁ কিন্তু আপনি বলছেন যে না একটা কাজ যেটা জানি সেটাই যদি ভালো করে পারি তারপরে একদিন তো মানে সেরা ফার্নিচারের রং মিস্ত্রি হব এরকম একটা কি জানি বলছিলেন তো আমাকে, না? আমি ফার্নিচারের কাজ করতে 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 আমি অনেক ছোট থেকে আমি গান করতাম। ফার্নিচারে রং করার পাশাপাশি গানের প্রতি আগ্রহ। আপনার কি কোনো ওস্তাদ আছে? না আমার আর এই মানে এই আনসাং স্টারসে আপনার গান গাইতেই হবে এটাই বা কবে থেকে স্থির করলেন? আর দেখেন কিনা এটি নিউজ? অনেকগুলো প্রশ্ন একসাথে করছি। হ্যাঁ, আমি আসলে আমি গান করি অনেক ছোট থাকতে। আর আমার অনেক ছোট থাকতে আশা যে আমি একদিন গান করতে করতে অনেক বড় হব। আচ্ছা, তো সেই আশাটা আমি মনে করতেছি আজকে আমার সেই আশাটা পূর্ণ হয়েছে। বাহ। কারণ আজকে আমি যতটুকু পর্যন্ত আসতে পারছি এর থেকে পাওয়া আমার জীবনে আর কিছু নেই। আর আমি চাই যে আমি অনেক বড় সঙ্গীত শিল্পী হব। আর আপনার আমি যে গান করতাম, ফার্নিচারের কাজ করতাম, রঙের কাজ করতাম, আমি সবসময় এনি টাইম আমি গান করতাম। আমার গানই আমার খুব সবচেয়ে ফেভারিট। মানে আমি গান নিয়ে আমার জীবনটা মানে এরকম তৈরি করছি আর কি। তো আমি কাজ করতাম, সবসময় গান শুনতাম। আমার আমার আসলে আমি যশোর নোয়াপাড়া আমি কাজ করি। আর আমার বাড়ি হলো কুমিল্লা কুমিল্লা জেলা, বরুড়া থানা। বড়ুরাতে। তো আমি ওই জায়গায় গিয়ে সবসময় বন্ধু বান্ধবের সাথে গান সময় করতাম আর কি। ওনারা খুব সিলেক্ট করতো আমার গান, অনেক ভালো লাগতো। এখনো বাইরে থেকে আমার বন্ধু বান্ধব অনেক আছে, ওনারা খুব মানে মিস করে আমাকে, গান শোনার জন্য অনেক বাহ। মিস করে। আচ্ছা, যাই হোক আমরা আর মিস করতে চাই না। রবিউল ভাইয়ের গান দিয়েই শুরু করব। আনসাং স্টারস দেখছেন কুড়িয়ে পাওয়া সুরের আজকের দ্বিতীয় দিনের আয়োজনে। বিস্মা খায়াতের মুখে মারিল তীর আমার বুকে, আরে দেহ থুয়া প্রাণটি লইয়া যায় আমার অন্তরা, আমার কলিজা। প্রেম শিল্পী দিল বুকে, প্রেম শিল্পী দিল বুকে, মরি হায় হায় আমার অন্তরা, আমার কলিজা, আমার অন্তরা, আমার কলিজা। প্রথম যৌবন বেলা আমার পাহিয়ায় বলা, প্রেম শিখায়া গেল সাইরা গেল গো। প্রথম যৌবন বেলা আমার পাহিয়ায় বলা, প্রেম শিখায়া গেল সাইরা গেল গো। জ্বালাইলে যে প্রেম আগুন, জল দিলে তা ভারে দ্বিগুণ।
গামলা ইট বানাইয়া চৌদিকে ভাটা সাজাইয়া মাঝখানে আগুন জ্বালাইয়া দিল গো। ইট গামলা ইট বানাইয়া চৌদিকে ভাটা সাজাইয়া মাঝখানে আগুন জ্বালাইয়া দিল গো। ভিতরে পুড়িয়া সারা মাটি হইয়া যায় অঙ্গারা। ভিতরে পুড়িয়া সারা মাটি হইয়া যায় অঙ্গারা। কেমনে এমন দশা হইল আমারই বেলায়, আমার অন্তরায় আমার কলিজায়, আমার অন্তরায় আমার কলিজায়। প্রেম শিল্পী দিল বুকে, প্রেম শিল্পী দিল বুকে মরি হায় হায়। আমার অন্তরায় আমার কলিজায়, আমার অন্তরায় আমার কলিজায়, আমার অন্তরায় আমার কলিজায়, আমার অন্তরায় আমার কলিজায়, আমার অন্তরায় আমার কলিজায়। আনসাং স্টার্স দেখছেন কুড়িয়ে পাওয়া সুর, এটি নিউজের ঈদের আয়োজন। এবার যার কাছ থেকে আমরা গান শুনতে চাই তার নাম স্বপ্না পারুল, আমাদের একটি পারুল বোন। স্বপ্না পারুলকে একটু ডেকে নিয়ে নিচ্ছি, গৃহিণী। তার অসম্ভব গান করে, এই গান সম্পর্কে আমার বলার কোনো যোগ্যতা নাই, তারপরে বলছি অসম্ভব সুন্দর কণ্ঠ। আহ, তেমন কোনো বড় মঞ্চে গান করবার সুযোগ হয়নি। কেন হয়নি? একবার চেষ্টাও করেছিলেন। আমি তার সম্পর্কে যতটুকু পড়েছি জেনেছি, এটা একেবারে সরাসরি প্রশ্ন করে ফেলি। স্বপ্না পারুলকে একটু ডেকে নিচ্ছে। স্বপ্না পারুল, কেমন আছেন? ভালো আছেন? বাবা কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। আমি যেটুকু বলেছি যে বড় মঞ্চে গান করবার সুযোগ হয়েছিল কিন্তু হয়নি, মানে এইটুকু জানি। বাকিটুকু কি, মানে কোন মঞ্চে কিভাবে গান করলেন, তারপরে কেন করলেন না? আসলে তেমন কোনো বড় মঞ্চে না, বাসায় চর্চা করছি। ছোটবেলা থেকেই ভীষণ একটা আগ্রহ ছিল গানের প্রতি, ভীষণ দুর্বলতা। আর গানকে আমি খুব ভালোবাসি। তো যে ঘটনাটা একটা বলেছিলাম আর কি, যে বড় মঞ্চে একবার আমন্ত্রণ পেয়েছিলাম যে ভালো গান করি বলে। তো সেখানে অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, অনেক বড় মাপের শিল্পীরও ছিল। বড় মঞ্চে থেকে আমরা একটু জানতে পারি? একটা ভালো মানে আমাদের সাথে বিখ্যাত কোম্পানির একটা প্রোগ্রাম ছিল। আচ্ছা আচ্ছা। তো সেখানে বেশ বাংলাদেশের ভালো ভালো আর্টিস্টরা ছিলেন। তো অপেক্ষা করছি, অপেক্ষার মুহূর্তগুলো পার হচ্ছে। একটা সময় দেখলাম যে অনেক সময় পার হয়ে গেছে কিন্তু আমি গান গাইতে পারছি না। তো খুব কষ্ট পেয়ে সেখান থেকে আমি চলে আসলাম। তো সেই কষ্টটা মনে পুষে রেখেছিলাম, কখনো সুযোগ হয়নি। তো আল্লাহ আমাকে এত বড় সুযোগ করে দিবেন আমি কখনো কল্পনাও করিনি যে এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবো। আজকে আমি খুবই গর্বিত বোধ করছি যে এত সুন্দর একটি প্রোগ্রামে আমি সুযোগ পেয়েছি। এর জন্য মানে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। বিশেষ করে আপনার মতো একজন সাহসী নারী বাংলাদেশে, এটা মানে বলা সবাই জানে, বিশ্বের সবাই, যে এমন একজন ভালো মানুষ। আপনারা অনেক অনেক বেশি সাহসী, অনেক বেশি পরিশ্রমী এবং আমাকে অনুপ্রেরণা দেন এইসব মানুষদের, এই অসাধারণ মানুষদের। আপনার অসাধারণ গল্প আমরা জানি এবং আপনার ডেডিকেশন গানের জন্যে, ত্যাগ, বাচ্চা মানুষ করছেন, গান করছেন, মানে সব কিছু মিলিয়ে একটা উচ্চতায় যেতেই হবে আমাদের স্বপ্না পারুলের। যাই হোক, এই পারুল বোনটির সাফল্য কামনা করি এবং তার এই স্বপ্নের সিঁড়ি যেন অনেক অনেক সুগম হয়। আমরা যেন স্বপ্না পারুলকে আর যেন সিঁড়ি থেকে গড়িয়ে পড়তে না দেখি। কথা বলো
অসহায় জানি না নিয়তির লেখা না না আমি মানি না কেন আমি অসহায় জানি না নিয়তির লেখা না না আমি মানি না মন বলে গো মন বলে গো জীবনে কখন তোমার শুধু আমি হইব ছায়া হয়ে তবু পাশে রইব ও ছায়া হয়ে তবু পাশে রইব আমি অভাগিনী শুধু যে তোমারে যতই ব্যথা দিবে সইব ছায়া হয়ে তবু পাশে রইব ও ছায়া হয়ে তবু পাশে রইব ও ছায়া হয়ে তবু পাশে রইব দর্শক, আপনারা দেখছেন এটি নিউজের ঈদের আয়োজন আনসাং স্টার্স, কুড়িয়ে পাওয়া সুর। একটা ছোট্ট বিরতি। বুঝলি ধরে সুখের ঘরে বাঁধন ছিঁড়ে যায় সে উড়ে টাকাশীল যেতে হবে টাকাশীল যেতে হবে মাটির ঘরের বিছানা মিশে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মনোরে হাড়ির চাকা ঘুরে আমার মুখে করে রাও ওকে ওরে ওই মহাতুন কান্তি আয় ওঠে আমার সর্বগা ওরে ও কি গাড়ি জানে তুই চালো মেলা জোপঙ্খে বড় একা ছিলাম পৃথিবীতে এলে শূন্য হৃদয় ভরে দিতে আমি ধন্য তোমায় কাছে পেয়ে তুমি থাকবে আমার সুখে দুঃখে তুমি থাকবে আমার সুখে দুঃখে এ আকাশকে সাক্ষী রেখে এ বাতাসকে সাক্ষী রেখে তোমাকে বেসেছি ভালো তুমি মোর নয়নের আলো সবার নৌকা চলে আল্লাহ চলে না আমার জীবন নাও কেন সবার নৌকা চলে দয়াল চলে না আমার নাও দয়াল রে ও দয়াময় সেই দিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার দ্রুত জানে পার হবে সে টিকিট কাটায় আছে যার টিকিট কাটায় আছে যার মনরে ও মনরে আনসাং স্টার্স দেখছেন। আমরা এবার যাকে ডেকে নিব, তিনি কিন্তু ডেকে ডেকে একটা জিনিস বিক্রি করেন। ডেকে বিক্রি করেন কিনা জানি না, কিন্তু তিনি বিক্রি করেন মধু। মধুওয়ালা। মধুওয়ালা আসলে ঠিক মধুর কারণে বলছি না, তার মধুর কণ্ঠের কারণে বলছি। অসাধারণ সুন্দর পল্লীগীতি করেন, ভাওয়াইয়া করেন। রিহার্সেলে ওনার গান যখন শুনছিলাম একটু কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে আসলে আমরা কার গান শুনছি। সত্যি কি আনসাং স্টার্সের এরকম শিল্পী নাকি কোনো প্রফেশনাল শিল্পী? ডাকছি ফয়সাল রানাকে। ফয়সাল ভাই তিনি যশোর থেকে এসছেন আমাদের সামনে। তার কথা বলবেন, তার স্বপ্নের কথা বলবেন, তার মধু বিক্রির কথা বলবেন এবং কণ্ঠের মধু বিলিয়ে দেবার কথা বলবেন।
ডেকে নিচ্ছি ফয়সাল রানাকে। নমস্কার। নমস্কার, ভালো আছেন? জি, ভালো আছেন? ভালো। হ্যাঁ, আমি অনেক কিছু কি বলে দিছি না, দর্শকরা তো জানে না আপনি এত অনেক আনন্দ করেন এবং পুরো আমাদের সব আয়োজনটাকে মাতিয়ে রেখেছেন। ফয়সাল ভাই, আপনার গানের স্কুল ছিল আগে, সেই গানের স্কুল থেকে শুরু করে তারপরে মধু ব্যাচার কথাটা শুনবো। জি, বল। গানের স্কুলের কথা বলেন। গানের স্কুল বানাইছিলেন জি, কোথায়? ওটা এখনো আছে অবশ্যই। এটা আছে পূর্ব মেরুল বাড্ডা। আচ্ছা, হুম হুম এখানে আর কি আমি কিছু ছেলে মেয়েদের আর কি গান প্রশিক্ষণ দিই। হুম হুম। সেটার কারণ হলো আমি যখন মঞ্চে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি তখন অনেকেই বলে, ফয়সাল ভাই আপনি যেভাবে গান করেন ভাই আমাদের গান না শিখাইলে হবে না। আচ্ছা, তা আমি বললাম যে এতই যতক্ষণ আগ্রহী তো তাহলে এটা তো শিখাই। বাসায় তাহলে যেয়ে তো একটা- সম্ভব না। সম্ভব না তা সবাই আমি মিলে একটা একসাথে। হুম, প্রতিষ্ঠান করি, ওইখানে এসে শিখলে আমারও একটু সুবিধা হবে, যেহেতু আমার তো পরিবার নাই। হুম, হুম। তো গানের স্কুল যদি আমি নিই জাস্ট আমার থাকাটাও হয়ে গেল, বাহ, আবার এই স্কুলের প্রশিক্ষণটাও হয়ে গেল, আমার চর্চাটাও সুন্দর আমার হলো। ফয়সাল ভাই, আপনি তো জানেন আমাদের এটা মানে খবর 24 ঘন্টা আমরা খবর, এবং সব সময় তো এই মারামারি, টক শো, নানা রকমের কঠিন কঠিন কথা, তার মধ্যেও আহ, কখনো কখনো আপনাদের মতো কিছু অসাধারণ মানুষদের আমরা পাই, তাদের কথা বলি, তাদের জন্য ফিচার করি, তাদের খবর উপস্থাপন করি। জি, গান বাজনা তো এতটা দেখানো হয় না। এর মধ্যে থাকতে থাকতে আমাদের এক ধরনের ধারণা হয়েছে, ধারণাটা ঠিক কিনা একটু বলেন। সেটা হলো যে এই যে এখন আপনি বললেন যে এলাকার ছেলেপেলেরা আপনার কাছে গান শিখতে চাইছে, জি, জি, এখনো মানুষ গান শিখতে চায়, কিন্তু ছেলেপেলেরা তো অনেকে নষ্ট, তারা জঙ্গিবাদ করে, তারা মারামারি করে, তারা পলিটিক্স করে, তারা বই পড়ে না। এরকমই জি। তো আমাদের কাছে খবরের হিসেবে আসে, আমরা স্ক্রলের মধ্যে দিতে থাকি, ছিনতাইকারীর হাতে নিহত, অমুক জায়গায় অমুক ডাকাতি করতে গিয়ে, ব্যাংক ডাকাতি করতে অমুক, এবং সবই পলিটিক্যাল লোকজনের নাম দিতে হয় আমাদের। খুব খারাপ লাগে। হ্যাঁ, আপনি বলেন তো সত্যি জায়গাটা কোথায়? এখনো তরুণরা এইভাবে গান শিখতে আসে? ঠিকই বলছেন। আসলে সঙ্গীত যদি সবার মনের ভিতরে থাকে তা আমার মনে হয় ওরা ওই মারামারি কাটাকাটির দিকে যাবে না কখনো। কারণ সঙ্গীত আছে মনের কথা বলে, প্রাণের কথা বলে, এবং ওই অনেক দূর থেকে তাদের এগোয় নিয়ে মানে ভালো সুন্দর একটা পথ দেখায় সঙ্গীতে। সঙ্গীত থেকে জ্ঞান পাওয়া যায়, জ্ঞান অর্জন করা যায়, এবং সঙ্গীত সবার মনের কথা বলে। আপনি কার কাছে শিখলেন? আমার উস্তাদ ছিলেন আছে শ্রী নিশিকান্ত বৈরাগী। আচ্ছা, উনি এখনো আছেন এবং রেডিও টেলিভিশনে গান করেন। উনি আছে বাউল গান করেন। তাহলে আপনি তো একজন প্রফেশনাল শিল্পী, আপনি কেন এই প্ল্যাটফর্মে, মানে যারা কখনো কোথাও সুযোগ পায় না তাদের জন্য আমরা আসলে আয়োজনটি করি? আপনি তো মানে একজন শিক্ষক, রেডিও টেলিভিশনে গান করেন, যিনি একজন মানুষ, সেই আপনার তিনি আপনার ওস্তাদজি। আগে কি কখনো কোনো টিভিতে গান করেছেন, কোনো জায়গায় গেছেন? কিন্তু ওই যেটা মঞ্চ প্রোগ্রাম করি ওইটা হয়তো টেলিভিশনে মঞ্চের, দেখায়, এই পর্যন্ত আছে আর কি। আচ্ছা, মানে মঞ্চে প্রোগ্রাম করেছেন, সেটা ওটা টিভিতে টেলিভিশনে, কখনো আমরা নিউজ হিসেবে একটু একটু জি করে জি, ওই দেখাই, ওই যে খবরে কিন্তু দেখায়। কখনো এরকম করে না, এরম একক- স্টেজে টেলিভিশনে একাই আপনার গান দেখার একক চেষ্টা করেন? একক আচ্ছা, যাই হোক, আমি কথা বলে সময় নষ্ট করব। শুধু আরেকটা কথা, মধু, জি, মধু কি এই মধুটা হলো বিক্রি আছে, করেন? মানে বিক্রি করি মানে আমার আচ্ছা। গ্রামে, আমাদের গ্রামে আর কি ওই মধুর চাক হয় অনেক। আচ্ছা আচ্ছা এখন আমার ওই ছোট ভাই আবার ওই রিজাউল, উনি ওই মধুর চাক ভেঙে বেড়ায়। আচ্ছা, কারণ ওই খাঁটি মধুটা তো ওটা ওই অনেক জায়গায় প্রোগ্রাম খাঁটি করি। তো? জি, একেবারে অরিজিনাল খাঁটি মধু। না, মধুর মধ্যে আবার 2 নাম্বারই না, আছে অনেক। কোনো 2 নম্বরই নাই। আর আমি 2 নম্বরই পছন্দ যাই হোক। করি না। এই কারণে অসাধারণ মানুষ জি, আপনি। জি। 2 নাম্বারই নাই, 2 নাম্বারই পছন্দ করি না। এত সরল সত্য ভাষণ আমাদের আসলে এরকম অসাধারণ মানুষগুলোই বলতে পারেন। যাই হোক, এই ভাষণ আমরা শুনবো না, গান শুনবো, একজন মধু বিক্রেতার মধুর কণ্ঠ। আরে ফাউকুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে, আরে ফাউকুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে, ওকে ওরে ওই মহাতন মরি গাড়ির চাকা পথে পথে ঘোরে, ওকি গাড়ি জালি মুই চলো মেরা জো
উঠিয়া গরু গাড়িতে দিয়া ঝুড়ি আরে ইয়াহানে উঠিয়া গরু গাড়িতে দিয়া ঝুড়ি ওকে ওরে সোনার মালা সোনার বাজে চাঁদে দেশে ঘুরি রে ওকি গাড়ি জালে মুই চলং রাজপন্থে ওকি গাড়ি জালে মুই চলং রাজপন্থে গাড়ির চাকা ঘুরে আরো ওতে করে রাম। আরে গাড়ির চাকা ঘুরে আরো মধ্যে করে রাম। ওকে ওরে ওই মহাতুন কান্দিয়া ওঠে আমার সর্বগাঁও রে। ওকি গাড়ি জালে মুই চলং রাজপন্থে ওকি গাড়ি জালে মুই চলং রাজপন্থে দেশ বিদেশে বেড়াঙির সোনার সোনা বাদে আরে দেশ বিদেশে বেড়াঙির সোনার সোনা বাদে ওকে ওরে সব সোনায় অবশেষে করো বসি কান্দি রে ওকে গাড়ি জালি মুই চলং রাজপন্থে ওকে গাড়ি জালি মুই চলং রাজপন্থে মাউকুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে আরে মাউকুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে ওকে ওরে ওই মতন মোর গাড়ির চাকা পন্থে পন্থে ঘোরে রে ওকে গাড়ি জালি মুই চলং রাজপন্থে 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 এ আকাশকে সাক্ষী রেখে এ বাতাসকে সাক্ষী রেখে তোমাকে বেসেছি ভালো তুমি মোর নয়নের আলো এ আকাশকে সাক্ষী রেখে এ বাতাসকে সাক্ষী রেখে তোমাকে বেসেছি ভালো তুমি মোর নয়নের আলো এ আকাশকে সাক্ষী রেখে এ জীবন যাবে হেসে খেলে বধু বেশ তোমায় কাছে পেলে এ জীবন যাবে হেসে খেলে বধু বেশ তোমায় কাছে পেলে আমি থাকবো তোমারই হয়ে এই মন বলে আজ দেখে এই মন বলে আজ দেখে এ আকাশকে সাক্ষী রেখে এ বাতাসকে সাক্ষী রেখে তোমাকে বেসেছি ভালো তুমি মোর নয়নের আলো এ আকাশকে সাক্ষী রেখে
একা ছিলাম পৃথিবীতে, এলে শূন্য হৃদয় ভরে দিতে। বড় একা ছিলাম পৃথিবীতে, এলে শূন্য হৃদয় ভরে দিতে। আমি ধন্য তোমায় কাছে পেয়ে, তুমি থাকবে আমার সুখে দুঃখে, তুমি থাকবে আমার সুখে দুঃখে। এ আকাশকে সাক্ষী রেখে, এ বাতাসকে সাক্ষী রেখে, তোমাকে বেসেছি ভালো, তুমি মোর নয়নের আলো। এ আকাশকে সাক্ষী রেখে, এ বাতাসকে সাক্ষী রেখে, তোমাকে বেসেছি ভালো, তুমি মোর নয়নের আলো। এ আকাশকে সাক্ষী রেখে। সুমন, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট। আপনি যার গানটা করলেন আমি শুনছিলাম আপনার গানটা, এবং একটু যোগাযোগ করছিলাম দেখি পাওয়া যায় কিনা খুরশিদ ভাইকে। খুরশিদ ভাই, খুব ভালো লাগলো যে সুমন নামে যে ছেলেটি আমার গানটি গাইলো। এটি আমি বলবো যে সে পেশায় অন্য একটি কাজ করে, কিন্তু তারপরেও যে গানটি গাইলো আমি নিজে আনন্দিত। এটিএন নিউজ যে উদ্যোগটি নিয়েছে, এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং আমার অন্তঃস্থল থেকে জানাই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে তারা একদম অপেশাদার শিল্পীকে দিয়ে যে গানগুলি করেছেন। আমি মনে করি যে ব্যক্তিগতভাবে মনে করি যে তারা হয়তো নিজের মনের আনন্দে এই গানগুলি গায়, কিন্তু সেগুলি যে আপনার টেলিভিশনে প্রচার করা হচ্ছে, এটি হয়তো এটিএন নিউজ যদি উদ্যোগ না নিত তাহলে হয়তো এই শিল্পীরা চ্যানেলে গান গাইতে পারতো না। এটির জন্য অনেক অনেক ধন্যবাদ এবং সুমনকে আমার অনেক অনেক ধন্যবাদ আমার গান গাওয়ার জন্য। এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সে যদি চর্চা করে এবং মোটামুটি প্র্যাকটিস করে, কারণ তার যেহেতু প্রফেশন অন্য, তাও বলবো যে যদি চেষ্টা করে অবশ্য হয়তো বাংলাদেশে একজন মোটামুটি একজন শিল্পী হয়ে দাঁড়াবে বলে আমি বিশ্বাস করি। অনেক অনেক ধন্যবাদ খুরশিদ ভাই, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। সুমন, যার গানটা করলেন তারে দেখলেন, কেমন লাগলো? মানে হঠাৎ করে তা নিয়ে এসে, যেমন ঘাড়ের উপরে খুরশিদ ভাই গানটা করছেন, তার গান। অবশ্যই আমাকে কি আর বলবো, মানে খুবই ভালো লাগলো। প্লাস আমার আব্বা অবশ্যই বেঁচে নেই, যদি উনি থাকতো দেখলে খুবই মানে কি আর বলবো। নিশ্চয়ই যেখানে আছেন সেখান থেকে আপনার জন্য দোয়া করছেন। আমরা একটি সুমনের গল্প শুনি। সুমন তো গানটা গেয়ে ফেলেছেন, মানে খুরশিদ আলম তার খুবই প্রিয় শিল্পী, এবং এই প্রিয় শিল্পী আমাদের সঙ্গে একটুখানি সংযুক্ত হলেন, সুমনকে আশীর্বাদ দিলেন। এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে? তবে আমাদের এই সুমন পেশায় তিনি একজন আর্টিস্টম্যান মানে তিনি সাইনবোর্ড আঁকেন, আলপনা করেন, বিয়ের আলপনা করেন এবং ফাঁকে ফাঁকে গান করেন। এই মানুষটিকে যিনি খুঁজেছেন, যিনি খুঁজে পেয়েছেন, যিনি খুঁজে দিয়েছেন, আমরা বলি যে আমরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে অনেক রকমের অসাধারণ গল্প, অসাধারণ মানুষ, অসাধারণ প্রতিভার খোঁজ পাই। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সহকর্মী আমাদের গোলাম কাদির রবুকে, অর্থনীতি রিপোর্টার। মনে হয় যে খুব কাঠখোট্টা একটা মানুষ, আসলে কিন্তু ভিতরে খুবই রোমান্টিক এবং গান পাগল। তিনি কিন্তু প্রায় বছর খানেক আগে এই সুমনের খোঁজ আমাকে দিয়েছেন এবং নিজেই সুমনের সঙ্গে যোগাযোগ রেখেছেন। তারপরে সুমন একটু বলেন, রবু ভাই কি করলো আপনার সঙ্গে? রবু ভাইয়ের সঙ্গে আপনি যোগাযোগ করছেন নাকি রবু ভাই আপনার সাথে এতদিন ধরে যোগাযোগ রাখছে? গতবারটা আপনি মিস করছিলেন, তাই না? আমি বলছিলাম রবু ভাই বলছে যে ঠিক আছে, পরবর্তীতে পরের বছরে আমি তো তোমাকে সুযোগ দেবো আর কি। আর আর্টের বিষয়টা, আমি যদি এখানে আর্ট করার থাকতো, মানে যন্ত্রপাতি, আমি এখানে একটা মানে কিছু দেখাইতাম আর কি আর্টের। আচ্ছা, ছবি এঁকে। আচ্ছা, ঠিক আছে, মানে আপনি এটা হয়ে যাওয়ার পরে একটু ছবি টবি এঁকেন, আমরা পরে নিশ্চয়ই দেখাবো। বাড়িতে কে কে আছে আর সুমন ভাই? আমরা 4 ভাই, মা। আচ্ছা, খুরশিদ ভাই আপনার গান শুনে যেটা বলেছেন যে আর একটু চর্চা করতে হবে, আমাদের চ্যানেলটা দেখেন? হ্যাঁ, আমি দেখি। আমি তো সারাদিনে কাজে ব্যস্ত থাকি, প্লাস যখন রাত্রে বাসায় যাই, বাসায় গিয়ে ওই এটিএন নিউজে খবরগুলো দেখি। অবশ্য খুব ভালো লাগে, মানে নিউজগুলো খুবই ভালো। আচ্ছা,
যাই হোক, পীরগঞ্জের মানুষ সুমন ভাই আর্টিস্ট ম্যান, দুই অর্থেই আর্টিস্ট, গানও করেন, ছবিও আঁকেন। আমরা সুমন ভাইয়ের সাফল্য কামনা করছি এবং গান আর একটু চর্চা করতে হবে। আনসাং স্টারসে এবার একটি ছোট্ট বিরতি নেবার সময় হলো। বিরতির পর আবারও ফিরছি এই আয়োজনে। আমাদের বিশ্বাস আপনারা আমাদের ছেড়ে যাবেন না। বুঝলি ধরে সুখের ঘরে বাঁধন ছিঁড়ে যায় সে উড়ে, টাকা শিল যেতে হবে, টাকা শিল যেতে হবে, মাটির ঘরের বিছানা নিচে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় বলো রে। সবার নৌকা চলে আল্লাহ চলে না আমার জীবন না ও কেন সবার নৌকা চলে দয়াল চলে না আমার নাও দয়াল রে ও দয়াময় কোন পরাণে আছো রে ভাই আমায় পাশরিয়া, জঙ্গলারি বাগের মুখে, জঙ্গলারি বাগের মুখে গেলে নির্বাণ দিয়া, ভাটিয়াল গাঙের নাইয়া। আসসালামু আলাইকুম। রাসেল ভাই, জি, চিনতে পারছেন আমাকে? আমি আমার মনে হয় এখন আমি মনের চোখ দিয়ে দেখতে পাচ্ছিও। কে বলেন? আমার জীবনের বড় স্বপ্ন ছিল যে এটিএন নিউজের মুন্নি স্যার কত সুনাম আমি শুনি, আমার খুব ইচ্ছে হয় তারা দুনাম দিয়ে দেখতাম, কিন্তু পারি না। কণ্ঠ শুনে আমার খুব ভালো লাগে, ওনার প্রতি অনেক শ্রদ্ধা জানাই। ওনার সহযোগিতার কারণে আজকে আমি আসতে পারছি, তো আমার খুব আনন্দিত। আমি কে? আপনি মুন্নি সাহা। কিভাবে চিনলেন? আপনার ভয়েসের কারণে। আচ্ছা, মনে আছে কিভাবে যোগাযোগ করছিলেন? হ্যাঁ, আমার একজন মিতা ছিল যার নাম রাসেল, সাংবাদিক, ও আমাকে নাম্বার দিয়েছে আপনার। তা আপনার নাম্বারে আমি ফোন করে সব কিছু বলার পরে আপনি হ্যাঁ, আমার মেহরবানি- মনে আছে। আপনি ফোন করে অনেক কান্নাকাটি করছেন। কেন কান্নাকাটি করছেন এটা আগে বলেন। কারণ আমার খুব এবং আমি ইচ্ছা- দর্শকদের কাছে আমি নালিশ করছি, এই রাসেল ভাই ফোন করে অনেকক্ষণ কান্নাকাটি করেছে। বলেন। আমার খুব ইচ্ছা যে আমি যদি এটিএন নিউজে একটা ভালো প্রোগ্রাম করে একটা পর্যায়ে যেতে পারি, অন্তত আমি আমার ছেলে দুইটা ছেলেদের লেখাপড়া করানোর খুব ইচ্ছে। তাও যদি না পারি, তাদের জীবনটা কিছুটা হলেও সচ্ছল করে দিতে পারবো। কারণ আমার গানই পেশা, এই গান ছাড়া, গানের বাইরে আমার আর কিছু নাই। আর কিছু কেন করেন নাই? কারণ করার মতো কোনো সম্ভাবনা নাই আমার। এটা দিয়ে আমার মা, আমার ছেলে, তাদেরকে আমি চালাই, আমি নিজে চলি। এখন তো আপনাদের জন্য অনেক রকমের সুযোগ সুবিধা আছে, ট্রেনিং, তারপরে ওই যে ব্রেইলের মাধ্যমে একটু পড়াশোনা, প্রশিক্ষণ সবই আছে। তো রাসেল ভাই, আপনি কি গানের কারণেই নাকি ঠিক আছে যে আমার মানে শারীরিক একটা অক্ষমতার কারণে, কোনটার জন্য আপনি আমি এই শুধু গানের জন্যই থাকলেন? ওইসব বিষয়ে তেমন একটা অভিজ্ঞ না, যার প্রতিফলে আমার গানটাই যেহেতু খুব ভালো লাগে এবং আমি সুরকে অনেক ভালোবাসি, সঙ্গীত ছাড়া আমার মনে হয় না যে আমি বাইসা থাকতে পারবো। সেই জন্য আমি গানটারে আঁকড়ায় ধরছি। আগে কখনো কোনো মঞ্চে বড় জায়গায় গান করেছেন? এমনি মঞ্চে গান করছি, কিন্তু বিভিন্ন মঞ্চে টুকটাক পালা গান করি, টাকা পয়সার দরকারে যেহেতু বাউল গান করি, আচ্ছা টেলিভিশনে গান করে এই প্রথম আমার খুব আনন্দিত হচ্ছি। আচ্ছা, আপনি আমাদের টেলিভিশনটা দেখেন? আমি দেখি, হ্যাঁ, প্রাণ ভরে মনের চোখ দিয়ে দেখি। এটি নিউজের কোনটা খারাপ সেটা বলেন, খারাপগুলো না, বলেন, আমরা একটু শিখি দর্শকদের কাছ থেকে। এটিএন নিউজের আসলে খারাপ নাই, খারাপ বলতে এতটুকুই, কারণ
এটিএন নিউজ আমাদের মতন অসহায় মানুষদের সুযোগ দেয়। না, এটা খারাপ কেন? আনচান্স স্টার যে অনুষ্ঠানটা করে, এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের পরিচিত হয়। এটার মতন ভালো আর বিষয় আমার মনে হয় না যে আর আছে, কারণ এছাড়া আমি এটিএন নিউজের কোনো খারাপ দিক পাই না। তো এটাকে খারাপ কেন বললেন? আপনারা তো অসাধারণ মানুষ, অসাধারণ গুণী মানুষ, অসাধারণ শক্তি বাংলাদেশের। আমরা বলি সাধারণের অসাধারণ গল্প। তো এই আপনারা আছেন বলেই তো আমরা আছি। সেটাকে কেন খারাপ বলছেন? আর খারাপ হলেই কেন আসলেন? এর কারণ হলো যে এটিএন নিউজের মধ্যে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করা হয়। এটা অনেকের ভালো লাগে, অনেকের লাগে না। হ্যাঁ, অনেকে ভালো মনে করে, অনেকে মনে করে না। তো আমি, সবাই তো ভালোই বলে, আমি উল্টোভাবে বলার চেষ্টা করলাম যাতে মানুষের বিশ্বাসযোগ্য হয়। আসলে চ্যানেলটা অত্যন্ত ভালো এবং ভালো কিছু মানের সংবাদ অনুষ্ঠান প্রচার করতে বা করার চেষ্টা করে। রাসেল ভাই, অনেক ধন্যবাদ। আপনার গানের জন্য আমরা অপেক্ষা করছি, কারণ আপনার ফোন পাওয়ার পরে আমি একেবারে পুরো আমার টিমকে আমি পাগল করে ফেলছি যে তাড়াতাড়ি যাও, খুঁজে বার করো রাসেল ভাই কই। ত্রিমোহনীতে থাকেন, তাই তো? জি জি, আচ্ছা, নাসিরাবাদ ইউনিয়ন, গৌরনগর, বাগপাড়া। জি, আমি জানি। এবং আপনার গান শুনে নিশ্চয়ই যারা বড় বড় অনুষ্ঠান করেন, যারা গান নিয়ে থাকেন, যারা অন্য আরেকটা প্ল্যাটফর্মে নিয়ে যেতে পারেন, সেরকম নিশ্চয়ই সহৃদয় মানুষরা আমাদের অনুষ্ঠান দেখছেন, দেখবেন, অথবা আমাদের এই রাসেল ভাইয়ের জন্য একটা কোনো সুযোগ তৈরি করে দিতে পারবেন। যে মানুষটি শুধু গান গেয়ে তার উপার্জন থেকে তার বাচ্চাদের লেখাপড়া চালাতে চায়, তাদেরকে একটা অন্য অবস্থানে দেখতে চায়, এরকম মানুষদের প্রতি আমাদের শ্রদ্ধা। আমরা রাসেল ভাইয়ের গান শুনবো। তুমি জন্মতে যার দুই নয়নের আলোকের নাও আল্লাহ, জন্মতে যার দুই নয়নের আলোকের নাও, সবার নৌকা চলে দয়াল চলে না আমার নাও। কেন সবার নৌকা চলে রে দয়াল, চলে না আমার জীবন নাও। জন্মতে যার দুই নয়নে আলোকের নাও দয়াল, জন্মতে যার দুই নয়নে আলোকের নাও, সবার নৌকা চলে দয়াল, চলে না আমার নাও। কেন সবার নৌকা চলে দয়াল, চলে না আমার নাও। চলতে গিয়ে জীবন পথে করিলাম সংগ্রাম, থাকবো বলে মহা সুখে করিয়া আরাম। আমি চলতে গিয়ে জীবন পথে করিলাম সংগ্রাম, থাকবো বলে মহা সুখে করিয়া আরাম। কেন কামাই করলাম এমন বদনাম, আসা যাওয়া পাও আমার। কামাই করলাম এমন বদনাম, আসা যাওয়া পাও। সবার নৌকা চলে আল্লাহ, চলে না আমার জীবন নাও। কেন সবার নৌকা চলে দয়াল, চলে না আমার নাও। দয়াল রে ও
দুঃখে দুঃখে জনম গেল, আমি করলাম কত কষ্ট, থাকবো যদি মহা সুখে, হলাম কেন নষ্ট। আমার দুঃখে দুঃখে জনম গেল, করলাম কত কষ্ট, থাকবো বলে মহা সুখে, হলাম কেন নষ্ট। আমার কর্মে আল্লাহ নাই সন্তুষ্ট, তাই আমারে কান্দাও তুমি। আমার কর্মে নাই সন্তুষ্ট, আমারে কান্দাও। সবার নৌকা চলে আল্লাহ চলে না আমার নাও কেন, সবার নৌকা চলে দয়াল চলে না আমার জীবন না। আজ পথের কাঙ্গাল হইয়া কান্দে অন্ধ রাসেল নুরি, সব হারাইয়া পাগল হইয়া জংলায় জংলায় ঘুরি। আজ পথের কাঙ্গাল হইয়া কান্দে অন্ধ রাসেল নুরি, ঘর হারাইয়া পাগল হইয়া পথে পথে ঘুরি। কে আমারে মারলো ছুরি, ভোক্তা করলো ঘাও আমার, কে আমারে মারলো ছুরি আল্লাহ, ভোক্তা করলো ঘাও। সবার নৌকা চলে আল্লাহ চলে না আমার জীবন নাও কেন, সবার নৌকা চলে আল্লাহ চলে না আমার নাও তুমি। জন্মতে যার দুই নয়নের আলোকের নাও আল্লাহ, জন্মতে যার দুই নয়নের আলোকের নাও। সবার নৌকা চলে আল্লাহ চলে না আমার নাও কেন, সবার নৌকা চলে আল্লাহ চলে না আমার জীবন নাও কেন, সবার নৌকা চলে আল্লাহ চলে না আমার জীবন নাও কেন, সবার নৌকা চলে দয়া চলে না আমার না। আমরা আসলে এরকম আনন্দের মধ্যেই আছি। এই আয়োজনটি চলছে যখন, তখন চারিদিকে মানে একটি টিভি চ্যানেলের নিউজ রুমের অবস্থা যে এরকম হতে পারে না দেখলে বিশ্বাস করবার নয়। হয়তো আমরা একটু একটু করে দেখানোর চেষ্টা করব অনুষ্ঠানের শেষে, কিন্তু চারিদিকে কোথাও দোতারা বাজছে, কেউ ডুগডুগি বাজাচ্ছেন, কেউ তার ঢোলটা নিয়ে আসছেন এবং একটু গুনগুন করে রিহার্সেল। আর তার মধ্যে নিউজ রুমের মধ্যে আমরা প্রতিদিনকার এই খবরগুলো দেবার জন্য একটা তুমুল ছোটাছুটি। এরকম দোতারার সুর একদিকে হচ্ছে, আরেকদিকে আমরা খুবই কাঠখোট্টা খটোমটো জিনিস দিচ্ছি। সেটা একটা অদ্ভুত একটা অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতাটাই একটুখানি দেওয়ার চেষ্টা করলাম। বললাম পাঞ্জাব, নামটা একটু পরিষ্কার করে বলেন, আমি আপনার নামটা উচ্চারণ করতে পারি না ঠিক করে। গোলাম পাঞ্জাতন। বানজাতন না পাঞ্জাতন? পাঞ্জাতন। পাঞ্জাতন মানে কি? পাঞ্জাতনের মানে কি? পাঞ্জাতন অর্থ হলো 5 দেহ বিশিষ্ট একজনকে বোঝায় পাঞ্জাতন।
মানে এটা ওই মারফতি লাইনে হজরত হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা ফাতিমা, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হোসেন এবং ইমাম হাসান, এই পাঁচজনকে একত্রে পাঞ্জাতন বলে। এই পাঞ্জাতনেরই আপনি গোলাম, মানে এই পাঞ্জাতনের এই পাঁচজনের কাছেই আপনার নিবেদন একসঙ্গে এক নামের সঙ্গে। বা আমরা ওনার নামটা ঠিক করে পরিষ্কার করে বলতে পারলেও তো আমরা অনেক কি বলবো, আমাদের এক ধরনের ভিতরটা অনেকখানি শক্তিশালী হয়, তাই না? জি জি হওয়ার কথা। জি জি এই নামের গুণগানই আমরা করি। পাঞ্জাতন ভাই রাজশাহীর বাঘায় জন্ম। রাজশাহী বাঘা থানার কিশোরপুর গ্রামে জন্ম। আমরা খবরের মানুষ তো, আমরা কোনো ভালো জিনিসের খোঁজ রাখি না, আমরা সব খারাপ খারাপ জিনিস হলো জানি। বাঘা বললে বাঘায় যে গোলাম পাঞ্জাতন নামের একজন এমন একজন গুণী মানুষ আছেন, বা আপনার চেয়েও আরও অনেক গুণের মানুষ, আরও অনেক সাধক মরমী মানুষ আছেন, কিন্তু আমরা বাঘা কি চিনি? বাংলা ভাই, অত্যাচার, এখানে জঙ্গিবাদ, ওখানে ভোট নিয়ে কারচুপি, নানা রকমের কিছু। সেখানেও এরকম মরমী মানুষ। আমি একটু জানতে চাই কেমন লাগে ওই জায়গাটার নাম? আসলে বাঘা খুবই প্লয়েট একটা এলাকা, বাঘাতে কোনো বিশৃঙ্খলা নেই। আর বাংলাদেশে যদি একমাত্র শান্ত এলাকা থাকে তাহলে বাঘা। তো মানে নামে বাঘা কিন্তু শান্ত, খুবই শান্ত, এবং বাঘাতে কোনো রাজনৈতিক ক্রন্দল নেই। এখানকার মানুষ খুবই ভদ্র, আর এখানকার আম অত্যন্ত বিখ্যাত আম। এর জন্য বাঘা, আর বাঘায় আরেকটি কারণে বিখ্যাত, বাঘা শাহদুল্লাহ বাবা আছে, যার নাম অনুকরণে বাঘা। বাঘ যাকে সেবা করতো তার নাম অনুসারে বাঘা। এবং তার অনেক প্রীতিকলাপ আছে বাঘাতে, যেমন 50 টাকার নোটে যে শাহী মসজিদটি আছে সেটি বাঘার। তো ওই দিক থেকে বাঘা অনেক ঐতিহ্যবাহী। আমরা অনেক বিখ্যাত গল্প শুনলাম, বাঘা মানে কেন বাঘা সেগুলো জানি, কিন্তু ওই খবরের মানুষরা আমরা যে খারাপ, সে সব খারাপ খবরগুলো দিই। যাই হোক, আজকে আমরা গর্বিত, এটি নিউজ গর্বিত, আমরা বাঘার অনেক ভালো ভালো খবর, ভালো একজন মানুষকে আমরা এখানে হাজির করতে পেরেছি। পাঞ্জাতন ভাই, এই আপনি যে গানটা প্র্যাকটিস করেছেন, আমি সেটা রিহার্সেলের সময় দেখছিলাম, যে তখন তো আপনি এই দোতারাটা বাজান নাই। জি না, ওটা ওটা শ্রদ্ধেয় আব্দুল হাদির গান ছিল, ওটা দোতারার সাথে অ্যাপ্রোপ্রিয়েট না। আমি ফোক গাই দোতারা নিয়ে, লালন সাইজির গান। এর কারণে দোতারাটা আমাকে যখন প্রমো নিতে গেছিল, তখন দোতারাটা দেখেই আমার ওই রাজন ভাই বলেছিল যে দোতারাটা একটু প্লে করেন। তখন থেকে তিনি দোতারার উপরে অ্যাডিক্টেড হয়, এবং আমিও দোতারার উপর খুবই আসক্ত আর কি। কিন্তু তাহলে কেন আজকে ফোক গান কেন করলেন না? আসলে আমি চেয়েছিলাম, আমি ফোক বেজ, আমার কণ্ঠটাই ফোক বেজ এবং নজরুল গীতি গান গেতে আমি অভ্যস্ত। তো ওনাদের যারা মিউজিশিয়ান ভাই ছিল, ওনারা আমার এই গানটিকে তারা সিলেক্ট করে। জি জি জি। তো আপনি, আমরা আজকে হাদি ভাইয়ের প্রতিও একটা শ্রদ্ধা জানাতে চাই। এই বড় বড় মানুষরা মানে আপনাদের গান গেয়ে অনুপ্রাণিত, যে মানুষটি সারাক্ষণ ফোক গান করেন, কিন্তু আবার গলায় ঠিক আপনার গানটি। হাদি ভাই, আপনাকে বলছি, যদি দেখে থাকেন, যদি সেটের সামনে থাকেন, আপনার প্রতি শ্রদ্ধা আমাদের এই আনসাং স্টার্স এই অনুষ্ঠান আয়োজন থেকে। যাই হোক, আমি কিন্তু মিস করব না, আপনি এই দোতারাটা আরেকবার বাজাবেন। আমরা অনুষ্ঠানটি শেষ করব আপনার এই দোতারা বাদন দিয়ে। সৈয়দ আব্দুল হাদির গান করেছেন পাঞ্জাতন ভাই, শেষে আমরা দোতারা বাজন শুনবো। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে যিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার, আমি পাপী, তিনি জামিনদার। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে যিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার, আমি পাপী, তিনি জামিনদার।
মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যায়, হুকুম ছাড়া বাইরে যায়। মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যায়, হুকুম ছাড়া বাইরে যায়। মনরে ও মনরে, দুই কান্দে দুই মোহরি লিখতে আছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি লিখতে আছেন ডায়েরি। দলিল দেখা রায় দেবেন, টাকা পয়সার নাই কারবার, সময় থাকতে মনা হুঁশিয়ার, আমি পাপী তিনি জামিনদার। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে যিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। সেই দিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার, টিকিট কাটায় আছে যার। সেই দিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার, টিকিট কাটায় আছে যার। মনরে ও মনরে, পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে যিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। আনসাং স্টার্স অনুষ্ঠানে এবার একটা ছোট্ট বিরতির পালা। আশা করি আমাদের ছেড়ে কোথাও যাবেন না। বুঝলি ধরে সুখের ঘরে বাঁধন ছিঁড়ে যায় সে উড়ে, টাকাশীল যেতে হবে, টাকাশীল যেতে হবে, মাটির ঘরের বিছানায় মিশে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মনোরে।
যারা আছেন বিরতির এপারে সকলের প্রতি কৃতজ্ঞতা। ফিরছি অনুষ্ঠানে। মনীন্দ্রদা এসেছেন পীরগঞ্জ থেকে এবং তিনি শুধু গানই করেন, আর কিছুই করেন না। আবারও বলছি, আমার সহকর্মী গোলাম কাদির রবু মনীন্দ্রদাকে লক্ষ্য করেছেন, খোঁজ নিয়েছেন এবং আজকে এখানে এই মঞ্চে আমার হাতে তুলে দেবার জন্য সহযোগিতা করেছেন। সারা বাংলাদেশে আমার যারা সহকর্মীরা রয়েছেন এবং আমরা ঢাকায় বসেও যারা কাজ করি, বিভিন্ন এলাকায় যাই, সকলেই এই অনুষ্ঠানটির জন্য কাজ করেন, অপেক্ষা করেন, খবর সংগ্রহ করেন, এরকম মানুষদের খোঁজ রাখেন। আমরা গর্বিত, এটি নিউজ টিম হিসেবে গর্বিত এবং গর্বিত আপনাদেরকে নিয়ে, যারা দর্শক, যারা আমাদেরকে অনুপ্রেরণা দেন। এরকম একটি ঈদের আয়োজনে আনসাং স্টার্সের মতো এই অনুষ্ঠানকে দেখে সাপোর্ট করে। আমি মনীন্দ্রদার সাথে, দাদা আমরা এখন এই স্টেজে দাঁড়াইছি, হ্যাঁ আপনি এখন গান করবেন, ঠিক আছে? আপনাকে আমি এখানে নিয়ে আসছি, এখন একটু কথা বলি। হ্যাঁ, এই গানের পথে পথে গান করেন তো না? একটু গল্পটা শুনি, কি করেন, পীরগঞ্জে কেমনি থাকেন, সব কিছু শুনতে চাই। আমি মনীন্দ্রনাথ বর্মন, আমার পীরগঞ্জ বাহাদুরপুর গ্রামে বাড়ি। যাই হোক, আমার তিনটি পরিবারের মধ্যে আমার তিনটি বাচ্চা, দুটি মেয়ে, একটি ছেলে। আমার স্ত্রী আছে, মা আছে। কোনো মতোই মঞ্চে বা পথে ঘাটে যখন যেখানে সুযোগ পাই এইভাবে গান গেয়ে দর্শকের মাঝে যেটুকু পাই এক্ষেত্রে আমার জীবনকে সহায় আর কি। দাদা আমি কালকে আপনার সাথে, আপনি যখন নাকি ওই যে বাজনা প্র্যাকটিস করছিলেন গানটা গাওয়ার জন্য, তখন আপনি বলছিলেন যে এই বাজনাটা আপনাকে কেউ ছোটবেলা হাতে ধরিয়ে দিয়েছিল এবং তারপরে আপনি আর গানও ছাড়েন নাই, বাজনাটাও ছাড়েন নাই। এটা একটা নতুন, কিন্তু ওই আগেরটা কাউকে দিয়েছেন, আপনি আবার অন্যদের গানও শেখান, একটু শুনতে চাই। এই যন্ত্রটি সর্বপ্রথম আমার এক দাদু ছিল, সে আমার অভাব অভিযোগ দেখে যে এমন অবস্থা, বাবা এক মুঠো যে পেট ভরা খাবার সেটাও দিতে পারে না। এদিক তখন তো আমি একদম শিশু অবস্থা, আমি কি করবো আর। তো সে দেখে শুনে আমার হাতে একটি খুঞ্জরি, এই যন্ত্রটি তুলে দিলেন। এরকম একটি যন্ত্র দেওয়ার পরে আজ একটু বাজাই কাল বাজাই, তো তখন তো যন্ত্র সম্বন্ধে কিছু বুঝি না। তো আস্তে আস্তে যাই হোক, যেটুকুই হয় নিয়মিত রেকর্ড শুনি, রেডিও শুনি, শুনে শুনে যেটুকু পারি প্রভু আমাকে দান করেছে, এটুকু শিখেছি। আমি মনীন্দ্রদার কাছে জিজ্ঞেস করেছিলাম কোনো আক্ষেপ আছে, কোনো রাগ আছে? মনীন্দ্রদা যেভাবে বললেন যে আমি দেখতে পাই না, কিন্তু আমি সুর গান দিয়ে মানুষের মন জয় করি, এইটুকু সামর্থ্য যে প্রভু আমাকে দিয়েছে, এটার জন্যই আমি কৃতজ্ঞ। আমি মনীন্দ্রদা, আপনার এই কথা শোনার পরে আমার কাছে জীবনের একটা অন্যরকম মানের মনে হচ্ছে। আপনারা এত শক্তিশালী কথা কোত্থেকে বলেন আমি জানি না, আমরা অনেক বইতেও এইরকম কথা পাই না। দাদা একটু এই বাজনাটায় অনেক রকম আমাকে একটু দেখাচ্ছিলেন কালকে যখন আপনার সাথে গল্প করছিলাম, এটার মধ্যে অনেক কিছু হয়, একটু দেখান। হয়তো যেমন মনে করেন এই যে যন্ত্রটি, এটা তবলার মতো বাজাতে পারি, আবার খুঞ্জুরি হিসেবেও, যেমন আবার যদি ইচ্ছে করি তো শুধু তবলা বাজাও, গারি এই তালগুলি। আমরা মনীন্দ্রদার বাজনা শুনবো, কিন্তু তার আগে গান। এই বাজনার সঙ্গে আবার আরেকজন সঙ্গত দিবেন একটু আগেই, কিন্তু তার আমরা গান শুনেছি, যিনি দোতারাটা বাজিয়েছেন। দুজনের মিলে একটা পরিবেশনা হবে, কিন্তু তার আগে আমি একটু মনীন্দ্রদার গানটা একটু শুনে নিতে চাই। মনীন্দ্রদার গানের পরেই আমরা আবার দুজনের দ্বৈত বাজনা দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব।
সংসারে, মায়ায় গড়া এই সংসারে, কেউ আসে কেউ যায় রে ফিরে, মিশে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়, ওরা মিশে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়। মায়ায় গড়া এই সংসারে, মায়ায় গড়া এই সংসারে, কেউ আসে কেউ যায় রে ফিরে, মিশে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়, বলো রে মিশে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়। বুঝলি যারে সুখের ঘরে বাঁধন ছিঁড়ে যায় সে উড়ে, বুঝলি যারে সুখের ঘরে পাগল বাঁধন ছিঁড়ে যায় সে উড়ে, টাকাশীল যেতে হবে, টাকাশীল যেতে হবে, মাটির ঘরের বিছানায়, মিশে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়, বলো রে মিশে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়। জগৎ চলে জারি সরায়, বাসা মহারা তার করুণায়, জগৎ চলে জারি সরায়, পাগল জগৎ চলে জারি সরায়, বাসা মহারা তার করুণায়, দমের ঘরে মমের আলো, দমের ঘরে মমের আলো, চালায় প্রভু নিরালায়, মিশে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়, বলো রে মিশে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়। মায়ায় গড়া এই সংসারে, মায়ায় গড়া এই সংসারে, কেউ আসে কেউ যায় রে ফিরে, মিশে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়, বলো রায় মিশে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়, বলো রায় মিশে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়। একটা ছোট্ট বিরতি। জানি আপনাদের মনোযোগ নষ্ট করছি, বিরক্তি ধরাচ্ছি, বিরতি না নিলেই নয়, কিন্তু আপনারা তো থাকবেন এটুকু আশা করতেই পারি। আমায় পাশরিয়া জঙ্গলারি
বলছি আনসাং স্টার্স কুড়িয়ে পাওয়া সুর। এবার যাকে আমরা হাজির করব কুড়িয়ে পাওয়া সুর নয়, কুড়িয়ে পাওয়া প্রতিভা, এবং কি প্রতিভা নেই তার। তিনি একাধারে গায়ক, গবেষক এবং নানানমুখী কাজ করেন। উদ্যোক্তা, মানুষকে মানে ছোট ছেলেমেয়েরা যাতে পড়াশোনায় উদ্বুদ্ধ হয় সেই জন্য লাইব্রেরির চর্চা করেন, নিজে তৈরি করেন অনেক কিছু। মূলত গবেষণাটাও তিনি অনেক পছন্দ করেন। আর এরকম একজন গুণী মানুষ, তিনি আমাদের এই আয়োজনে সরাসরি রেজিস্ট্রেশন করেই এসছেন, একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। আমাদের যখন এই আয়োজনটির গোছানোর জন্য রিহার্সেল হচ্ছিল, সকলেই ডাকছিলেন সুভাষ দা, সুভাষ দা। সুভাষ দাকে ডাকবো, তিনি সুভাষ দা নামে ওনাকে সম্বোধন করলে উনি খুব খুশি হন, কিন্তু খুব গর্বের সঙ্গে চমৎকারভাবে বলছিলেন যে বাংলাদেশে ওনার নামটাই বোধহয় সবচেয়ে আনকমন। তিনি মোহাম্মদ সুভাষ উদ্দিন। আমি আপনার সম্পর্কে যতটুকু বলেছি পুরো নামটা বলেছি, মোহাম্মদ সুভাষ উদ্দিন। এবং সকলেই যে রিহার্সেলের সময় সকলে সুভাষদা, এখন সুভাষদা গান শোনাবে, সুভাষদা অমুক করবে, সুভাষদা রাধারমণের গানের সংকলন তার আছে, রিসার্চ করেন কৃষির সঙ্গে। এই গানের যে আপনার এলাকা যে হাওড় এলাকা, হাওড় ভাটির জনপদের যে যোগাযোগ, ভাটির জনপদ, হাওড়, গান, সুর, শাহ আব্দুল করিম থেকে শুরু করে অনেক কিছু নিয়েই আপনার নানান গবেষণা আছে। যাই হোক, আগে একটু গবেষণাটা করতে চাই হলো মোহাম্মদ সুভাষ উদ্দিন। এটা নিয়ে কখনো মানে আপনি খুব গর্বের সাথে বলেছেন যে বাংলাদেশে আমি একাই, এরকম একটি নামের পেছনের গল্পটা একটু শুনতে চাই। নামের পেছনের গল্পের বিষয়টা হলো জন্মগ্রহণ করার পর প্রতীকী অর্থে সব মানুষেরই নাম বাবা মা সিলেকশন করে থাকে, একটা ফার্স্ট নেম আর একটা হাইট নেম। তা আমারটা ফার্স্ট নেমে বলা চলে। তো মোহাম্মদ সুভাষ উদ্দিন তিনটা শব্দের সমন্বয়ে, এটা ব্যাপক অর্থে অনেকটা লম্বা দীর্ঘ বলা যায়, শর্টভাবে অনেকে আমাকে সুভাষদা বলে থাকে, এবং এটা একটা ফ্লেক্সিবল ওয়ার্ডের মতো। এখানে উচ্চারণ করার ক্ষেত্রে কোনো ধরনের ছন্দপতন ঘটে না। মোহাম্মদ সুভাষ উদ্দিন যদি কেউ বলে তাহলে এখানে ছন্দপতনের বিষয়টা কিন্তু ঘটে। আপনি এটার এই ছন্দ ইত্যাদি মানে শব্দবন্ধ নানান কিছু নিয়ে কথা বলছেন, আমি এটা জানতে চাই নাই। আমি জানতে চেয়েছি যে বাবা নামটা রাখলেন এবং এই নামের মধ্যে এক ধরনের মানে খাঁটি বাংলাদেশ আছে মনে হয়, তাই না? অনেক সময় আমরা সুভাষ নামটা মোহাম্মদ বা উদ্দিনের আগে পরে পাই না, সে কারণেই বোধহয় বারবার করে আমরা ভুল করে সুভাষদা ডাকছিলাম, তাই না? দা আর ভাই বলতে তাতে কোনো অসুবিধাই নাই। অধিকাংশই যারা আছেন আমার বয়সে, যারা বড় আছেন বা আমার বড় যারা আছেন তারাই অনেকে আমাকে কি করেন, ছোট যারা আছেন তারা অনেকে আমাকে সুভাষদা বলেই ডাকে নাকি। আর বয়সে যারা বড় আছে ডিরেক্ট সুভাষ, বা অনেকেই মিস করে সুভাষ উদ্দিন, এই ক্ষেত্রে আর কি। তো এই নাম নিয়ে যে বিষয়টা আমাকে বলছেন যে আগে, আমাদের নামের ক্ষেত্রে যেমন আমার বড় বোনের নাম সুরমা। বাবা সরকারি অফিসে চাকরি করতেন। আমার বড় বোনের জন্ম হয়েছে, তার সংবাদটা পেয়েছিলেন সুরমা নদীর তীরে। সেই অর্থে বাবা আমার বড় বোনের নাম রেখেছিলেন সুরমা। এইভাবেই নাম রাখা কি। তা আমার নাম এই সুভাষ উদ্দিন রেখেছেন সার্টিফিকেটে, মোহাম্মদ সুভাষ উদ্দিন। আমি জিজ্ঞেস করে নিই বাবাকে যে নামে, বাবা বললে যে নামটা শুদ্ধ নাম সুভাষ। বাবা নজরুল ইসলামের এক অন্ধভক্ত ছিলেন। আমার পঞ্চম পুরুষ আছে গান বাজনার সাথে জড়িত। আমার পূর্বপুরুষ বৃহত্তর সিলেটে গাজির গীত করতেন, এখনো সেই ধারাটা আছে। অসাধারণ, আমরা গর্বিত আপনাকে পেয়ে। ভাগ্যিস আমরা এরকম একটি আয়োজন করেছিলাম এবং আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, এবং আমরা আমাদের মোহাম্মদ সুভাষ উদ্দিন সুভাষদাকে পেয়েছি আমাদের সঙ্গে। আমার শুরুটা কিন্তু গান লেখার মধ্যে দিয়ে। দাদা, আপনি কি আর কোথাও মানে কোনো মঞ্চে এরকম করে গান করেছেন? বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন, এনজিওর সঙ্গে আছেন, কখনো ঘরোয়া ভাবে হয়তো আমি বিভিন্ন জায়গায় গান করেছি আর কি, মঞ্চে খুব একটা বেশি না। তার যেই কীর্তি, তার যে নানান রকমের গবেষণা, তার নানান রকমের ভাবনা, দর্শন, কাজ, সেগুলো ঘুরে ঘুরে গানের সাথে সাথে ভাটির অঞ্চলের সুভাষ আমরা পেতে চাই এটি নিউজের মাধ্যমে। আপাতত আমরা সুভাষদার গান শুনবো। আরে ও
ভাটিয়াল গাঙের নাইয়া ঠাকুর বাইরে কয়ো আমায় নায়র নিত আয়া রে ভাটিয়াল গাঙের নাইয়া আরে ও ভাটিয়াল গাঙের নাইয়া ঠাকুর বাইরে কয়ো আমায় নায়র নিত আয়া রে ভাটিয়াল গাঙের নাইয়া ওই না ঘাটে বয়ারে কান্দি দেশের পানে যায়া ওই না ঘাটে বয়ারে কান্দি দেশের পানে যায়া চোখের পানি নদীর জলে চোখের পানি নদীর জলে যাইতেছে মিশিয়া ভাটিয়াল গাঙের নাইয়া ঠাকুর বাইরে কয়ো আমায় নায়র নিত আয়া রে ভাটিয়াল গাঙের নাইয়া কোন পরাণে আছো রে ভাই আমায় পাশরিয়া কোন পরাণে আছো রে ভাই আমায় পাশরিয়া জঙ্গলারি বাগের মুখে জঙ্গলারি বাগের মুখে গেলে নির্বাণ দিয়া ভাটিয়াল গাঙের নাইয়া ঠাকুর বাইরে কয়ো আমায় নায়র নিত আয়া রে ভাটিয়াল গাঙের নাইয়া জালালে কয় আর কতদিন থাকবো রয়া সইয়া জালালে কয় আর কতদিন থাকবো রয়া সইয়া জল শুকাইলে নিবের নাই
জল শুকাইলে নিবের নায়র বাঁশের পালং দিয়া ভাটিয়াল গাঙের নাইয়া ডাকো বাইরে কয়ো আমায় নায়র নিত আয়া রে ভাটিয়াল গাঙের নাইয়া আরে ও ভাটিয়াল গাঙের নাইয়া ডাকো বাইরে কয়ো আমায় নায়র নিত আয়া রে ভাটিয়াল গাঙের নাইয়া ডাকো বাইরে কয়ো রে আমায় নায়র নিত আয়া রে ভাটিয়াল গাঙের নাইয়া ডাকো বাইরে কয়ো রে আমায় নায়র নিত আয়া রে ভাটিয়াল গাঙের নাইয়া। আমাদের 3 দিনের এই আয়োজনের শেষ দিন আগামীকাল। আজকের আয়োজন শেষ করব মনীন্দ্র কুমার বর্মন এবং গোলাম পাঞ্জাতন, যিনি রাজশাহীর বাঘা থেকে এসেছেন। তিনিও তার দোতারাটা বাজিয়ে গানটা করতে পারেননি। সৈয়দ আব্দুল হাদির গান করেছেন, সুতরাং আমরা দোতারাও মিস করব না। আজকের এই ঈদের আয়োজনে আমাদের এই আনসাং স্টার্সের সঙ্গে যারা ছিলেন দর্শক, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি আগামীকাল আমাদের এই আয়োজনের শেষ দিনেও থাকবেন অনেক অনেক আনসাং স্টার্স যারা আছেন, যারা অপেক্ষা করছেন গান শোনাবার জন্য, তাদের প্রতিভা দেখানোর জন্য, তাদের অসাধারণ সব গল্প আপনাদের সামনে হাজির করবার জন্য। তাদের জন্য থাকুন এটি নিউজের সঙ্গেই। আজকে আমি এই মঞ্চ থেকে বিদায় নিচ্ছি, মঞ্চ ছেড়ে দিচ্ছি গোলাম পাঞ্জাতন এবং মনীন্দ্র কুমার বর্মনের কাছে। ঈদ মোবারক। কুমন্ত্রণায় মগ্ন রইলাম ভবের মায়ায়
করলাম শুধু লাভেরই কারবার আইলি ভাবে চাইতে হবে ভাবলাম না একবার চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার হায় রে চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার পাখির কাকলিতে বুঝি সে আজ পাখির কাকলিতে বুঝি সে আজ কত কথা বলে দিয়েছে আমার মন তার যেন ভালোবেসেছে দুই কান্দে ছিল যে তোমার দুইজনা পাহারা তোমারে একলা থুয়া পালাইছে তাহারা তোমার আট কটরি নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে আল্লাহর রসুল সবে বলো প্রাণ বন্ধুর পিড়িতে আমায় পাগল করেছে হায় রে প্রাণ বন্ধুর পিড়িতে আমায় পাগল করেছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে ওরে মায়ে কান্দে পুত্র পুত্র রে আরে ও জীবন বইনে কান্দে ভাই রে আরে রো মনি কান্দে আমার কেহ নাই জীবন যায়ও না রে খোদার ঘর নালিশ করতে দিল না আমারে পাহাপুনের বিচার এখন মানুষে করে